রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সাথে আছি আমি কানিজ লাবণী। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। শুরুতেই ফিরে দেখা 2021 নিয়ে বছর পরিক্রমা। মহামারীর ধাক্কা সামলে কোভিডকে সঙ্গী করে বেঁচে থাকা আর ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার প্রচেষ্টাই ছিল 2021 সাল জুড়ে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, রপ্তানি ও রেমিটেন্সে কিছুটা ধাক্কা এলেও অর্থনীতি ভেঙে পড়েনি, বরং প্রতিযোগী অনেক দেশের চেয়ে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। যদিও দ্রব্যমূল্যে বাড়তি চাপ ভুগিয়েছে নিম্ন আয়ের মানুষকে। ফিরে দেখা 2021-এর অর্থনীতি কেমন ছিল তার বিশ্লেষণ তুলে ধরেছেন বাবু কামরুজ্জামান। জামালপুর জেলার ইসলামপুর থেকে ঢাকার অদূরের ফকিরখালী এলাকায় কাজ করতে এসেছেন আবু মিয়া। তার সাথে একই এলাকার মোহাম্মদ শহীদুল্লাহ সহ আরও 3 জন দিনমজুর হিসেবে কাজ করছেন। রুটিরুজির প্রয়োজনে ভাসমান জীবনের গল্পটা স্বস্তির নয়, বরং 2021 সালের অনেকটা সময় কেটেছে কাজহীন। লড়াই করতে হয়েছে অভাব অনটনের সাথে। কাম করতে পারিনি, বাদ বসে আসলাম, বেশ অভাব আছিল। এই বছর খুব কঠিন গেছে। সোয়াবিনের তেল দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে, ব্যাগ জিনিস সাবান তেল যা সব দাম বাড়তেছে। আঙ্গানটা কিছু গেছে, কোনো দাম বাড়তেছে না। 2020 সালে কাজ হারিয়ে যারা প্রণোদনার অর্থ কিংবা ধার কর্জে টিকেছিলেন, 2021 সাল তাদের অনেকের কাজ ফিরিয়ে দিলেও দুর্দশা কাটেনি। এর মধ্যে বছর জুড়ে বেড়েছে জীবনযাত্রার খরচ। পিপিআরসি অর্থনীতি সমিতি সহ একাধিক সমীক্ষায় উঠে আসে, করোনা গরিব বানিয়েছে প্রায় 3.5 কোটি মানুষ। যদিও বিদায়ী বছরের শুরুতে চমক দেখায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, তবে বছরের দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে তা কমতে থাকে। বছর শেষে নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে দ্রব্যমূল্যের চাপ। সার্বিক মূল্যস্ফীতি চোখ রাঙিয়েছে 6% ঘর। ইনফ্লেশন বাড়লে পরে সেটার একটা প্রতিক্রিয়া জনজীবনে পড়বে, এবং ইনফ্লেশন সবসময় ট্যাক্স অন পুয়ার অ্যান্ড গেইন অন দ্য রিচ, ধনীকে ধনী করবে। রেমিটেন্সটা কমছে, কিন্তু সেটা আমি তো সবসময় বলছি যে গত বছরটা ছিল ট্রানজিশনাল ইয়ার, আমরা আগের লেভেলে চলে যাব। যারা চাকরি করে তারা, যারা ব্যবসা করে তারা, যারা দেশের অন্যান্য সেক্টরে কাজ করে, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে অস্বস্তিতে ছিল। 2022 সালে আমরা ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। তবে মহামারীর সাথে বৈশ্বিক এই লড়াইয়ের মধ্যেও বছরের শুরুতেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার মর্যাদা লাভ করে বাংলাদেশ। এছাড়া রপ্তানি আয়ও ছিল অনেকটা চমক। এরই মধ্যে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা IMF জানিয়েছে, সংক্রমণের হার কমে আসা এবং সরকারের অনুকূল নীতি সহায়তা অব্যাহত থাকায় 2021-22 অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি 6.6% প্রবৃদ্ধি হতে পারে। 2021-এর অর্ধেক বছরই প্রায় জুলাই পর্যন্ত আমাদের অর্থনৈতিক কার্যক্রম খুবই ইম্প্যাক্টেড হয়েছিল লকডাউনের কারণে, এবং মানুষের একটা যেটাকে বলে যে মনস্তাত্ত্বিকভাবে মানুষ একটু দুর্বল অবস্থানে ছিল। এখন কিন্তু সেটা নাই, এখন অনেক স্টিমুলেটেড অনেক আছে। বিদায়ী বছর শেষে নতুন বছরে মানুষের জীবনমান উন্নয়নের বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে 2022। সচল নয় বরং ক্ষতবিক্ষত অর্থনীতিকে টেনে তোলায় মূল লক্ষ্য ছিল 2021 সাল জুড়ে। তবু যে কোনো দুর্যোগে বাঙালির লড়াই করার যে তীব্র স্পৃহা এবং খেটে খাওয়া মানুষের যে কর্মোদ্যম, তার হাত ধরেই অনেকটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাই বিজয়ের 50তম ঐতিহাসিক এই বছর পুরোপুরি উৎসবমুখর না হলেও ঘুরে দাঁড়ানোর বার্তা ছড়িয়েছে বিশ্বময়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছর জুড়েই ছিল উৎসব মুখরতা। এতে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের নানা দিক ফুটে উঠেছে। রেডিও ও টেলিভিশনের সরাসরি সম্প্রচারের পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্মে তা তুলে ধরা হয়েছে সর্বসাধারণের জন্য। বাঙালির এই মাহেন্দ্রক্ষণ উদযাপনের সঙ্গী হয়েছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরাও। বাঙালির জীবনে 2021 সাল আসে এক মাহেন্দ্রক্ষণ হয়ে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের 50 বছর এবং স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর ছিল এটি।
এই উপলক্ষে চলতি বছরের 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রতিবেশী 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয় দক্ষিণ এশিয়ার মিলন মেলায়। আয়োজনের প্রথম দিন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম সোলেহ, 19 মার্চ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহিন্দা রাজাপাকসে, 22 মার্চ নেপালের প্রধানমন্ত্রী বিদ্যা দেবী ভান্ডারী, 24 মার্চ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। हमारी विरासत भी साझी है, हमारा विकास भी साझा है। এছাড়া ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জাপান, চীন, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের ধারণ করা বক্তব্য সম্প্রচার করা হয়। মুজিব চিরন্তন প্রতিপাদ্যে 10 দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিদিন ভিন্ন থিমে মোট 13 ঘন্টা আলোচনা এবং 16 ঘন্টার উপর হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া 27 মার্চ টুঙ্গিপাড়ায় বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী। এদিকে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হয় দুদিনের বর্ণিল আয়োজন মহাবিজয়ের মহানায়ক। 16 ডিসেম্বর বিকেলে সেখান থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে দেশবাসীকে সঙ্গে নিয়ে সোনার বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। দেশের সব জেলা থেকে কোটি কণ্ঠে উচ্চারিত হয় মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের শপথ। বিজয় দিবসের অনুষ্ঠানে সঙ্গী হন মুক্তিযুদ্ধে অবদান রাখা বন্ধু রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোনার বাংলা in the shortest possible period of time. এই উপলক্ষে দুদিনব্যাপী হাজার বছরের বাঙালি সংস্কৃতির নানা উপস্থাপনা শিল্পিতভাবে উঠে আসে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাজছে বিদায় ঘণ্টা আর দরজায় কড়া নাড়ছে নতুন বছর। বিদায় নেবে ইংরেজি 2021, নতুন উত্তাপ নিয়ে হাজির হবে 2022। বিশ্বের অন্যান্য বছরের মতো এবারও দেশবাসী বরণ করে নেবে নতুন বছরকে। তবে 31st নাইটে যে কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিয়েছে কিছু নির্দেশনা। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। দুয়ারে কড়া নাড়ছে ইংরেজি নতুন বছর 2022। বিশ্বের সাথে বাংলাদেশের মানুষও প্রতীক্ষায় আছে পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নিতে। তবে চলতি বছরের শেষ দিনটিতেও উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও বনানী গুলশান এলাকায় রাত 8টার পরে বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না। গুলশান এলাকাও একই ব্যাপার, আমাদের চারিদিকে চেকপোস্ট থাকবে। যারা ওই অঞ্চলের সম্মানিত নাগরিক তারা পরিচয় পত্র অথবা ওনার পরিচয় দিয়ে ঢুকতে পারবেন, কিন্তু সর্বসাধারণের জন্য আমাদের ওই এলাকাটা সিল করা থাকবে। 31st নাইটকে ঘিরে র্যাবের পক্ষ থেকেও থাকছে কড়া নজরদারি। 31st-কে ঘিরে যেন কোনো ধরনের উস্কানিমূলক প্রচারণা বা কোনো ধরনের যারা সাইবার ওয়ার্ল্ডে যারা বিভিন্ন অপপ্রচার করে তারা যেন কোনো অপপ্রচার না করতে পারে, বা এই ধরনের অপপ্রচার আমরা যেন সাথে সাথে আইডেন্টিফাই করতে পারি এবং এটার ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিতে পারি। এই জন্য আমাদের সাইবার টিম এবার নিয়োজিত থাকবে। সব ধরনের বার বন্ধের পাশাপাশি হোটেলে গান বাজনা আয়োজন করাও নিষেধাজ্ঞা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। 31st উপলক্ষে পর্যটক দর্শনার্থীদের বরণ করতে প্রস্তুত সাগরকন্যা খ্যাত সমুদ্র সৈকত কুয়াকাটা। শীতের আমেজ, সেই সাথে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে কুয়াকাটা অতুলনীয় বলে মনে করেন ভ্রমণ পিপাসুরা। এমন ধারণা ব্যবসায়ীদের। পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশও। পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় কুমার দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাগরকন্যা কুয়াকাটা সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। রয়েছে বালুকাবেলায় লাল কাঁকড়ার অবিরাম ছুটে চলার দৃশ্য। এছাড়া রাখাইন পল্লী, ইলিশ পার্ক,
লেম্বুর বন, গঙ্গামতির চর ও বৃহত্তর সৈকতের ঝাউবন সহ বিভিন্ন পর্যটন স্থান। পর্যটকদের বাড়তি চাপে কুয়াকাটায় প্রায় শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস থাকে পরিপূর্ণ। পর্যটকদের সেবা দিতে এবং নজর কাটতে বিভিন্ন ধরনের সাজগোজ সহ বিভিন্ন অফার দিচ্ছে হোটেল, মোটেল কর্তৃপক্ষ। এরই মধ্যে হোটেলগুলোর রুম বুকিং হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিকিউরিটির সর্বোচ্চ আমরা ব্যবস্থা দিচ্ছি এবং আমরা হোটেলকেও বর্ণিলের সাহায্যে সজ্জিত করতেছি, যাতে যেন পর্যটকদের কোনো রকম অসুবিধা না হয়। আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ গেস্টদেরকে সার্ভিস সুবিধা দেওয়ার জন্য। 31-এ এবছর কাঙ্ক্ষিত পর্যটক আসবেন বলে ধারণা ব্যবসায়ীদের। কাঙ্ক্ষিত পর্যটক আসলে করোনার 2 বছরের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা ব্যবসায়ীদের। পর্যটকদের জন্য যদি রিক্রিয়েশনের ব্যবস্থা করা যায়, সাইট ট্যুরের ব্যবস্থা করা যায়, তাইলে আমার মনে হয় পর্যটক বেড়ে যাবে এবং সুন্দরবন, কুয়াকাটা টু সুন্দরবন যদি সি ক্রুজিংয়ের ব্যবস্থা করা যায় তাইলে পর্যটক আসবে। সৈকত সহ পর্যটন স্থানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের সাদা পোশাকে এবং আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করছি। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পর্যটকরা নতুন বছরকে বরণ করে নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইংরেজি নতুন বছর শুরুর আর মাত্র একদিন। সারা দেশ মুখিয়ে আছে নতুন বছরকে নতুনভাবে বরণ করে নিতে। বর্ষবরণে অন্যতম অনুষঙ্গ হলো ফুল। আর এই দিনটিকে সামনে রেখে এবারও কোটি টাকার ব্যবসা করছেন ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালির ব্যবসায়ীরা। রিপন হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ইংরেজি নববর্ষ। সারা দেশ অপেক্ষায় নতুন বছরকে নতুনভাবে বরণ করে নেয়ার। সবার আশা, সব দুর্যোগ কাটিয়ে নতুনভাবে শুরু হবে নতুন বছর। আর সব উৎসব পার্বণে ফুল অপরিহার্য এক অনুষঙ্গ হয়ে উঠেছে বাঙালির জীবনে। যশোরের গদখালিও তাই ফুলের পসরা সাজিয়ে বসেছে। মহামারী করোনা ও আমফান ঘূর্ণিঝড়ের কারণে টানা 2 বছরের মন্দাভাব কাটিয়ে উঠতে গত কয়েক মাস ধরে পরিশ্রম করছেন গদখালির ফুল চাষিরা। তারই ফল যশোরের বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখা যাচ্ছে গোলাপ, জারবারা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুল। করোনার ভিতরে খারাপ অবস্থায় ছিলাম আমরা। করোনা চলে যাওয়ার পর আমরা যে চাষ করেছি মোটামুটি এখন ভালো। আশা করা যাচ্ছে যে 2 বছর ক্ষতি হয়েছে, তার ক্ষতিটা তো অবশ্য পোষানোর মতো না, কিন্তু তারপরে যতটুকু সম্ভব পোষাবে। কৃষকরা জানান, ডিসেম্বর মাসের শুরু থেকে ফুলের ভালো দাম পাওয়া যাচ্ছে। জারবারা প্রতি পিস 8 থেকে 10 টাকা দরে, গ্লাডিওলাস 7 থেকে 8 টাকা দরে, দেশি গোলাপ 3 থেকে 4 টাকা দরে ও গাঁদা ফুল প্রতি হাজার 300 থেকে 600 টাকা দরে বিক্রি হচ্ছে। সাদা এরকম 7-8 টাকা, পেরিন 12 টাকা 13 টাকা এরকম বাজার বিক্রি হয়েছে আজকে ফুল। প্রায় ম্যাক্সিমাম জেলায় আমাদের ফুল গদখালি থেকে যায়, যেমন সাতক্ষীরা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া। ইংরেজি নববর্ষ উপলক্ষে গেল 3 দিনে গদখালি বাজার থেকে 1.5 কোটি টাকার ফুল বিক্রি করেছেন চাষিরা। এমনটা জানালেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি। করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর ফুলের বাজার মোটামুটি চাঙ্গা এবং আমাদের ফুলের সেক্টরে প্রতি বছরে একটা অনুষ্ঠানকে ঘিরে ফুল বেচাবিক্রি বেশি হয় এবং কৃষকরা সেভাবে উৎপাদন করে এবং পরিচর্যা করে। কৃষি বিভাগের তথ্য মতে যশোর জেলায় প্রায় 6,000 কৃষক 1,500 হেক্টর জমিতে 11 ধরনের ফুলের চাষ করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার অন্যান্য প্রসঙ্গ। এসএসসিতে এবার বেড়েছে পাশের হার ও জিপিএ 5, কিন্তু শিক্ষার মান কি বাড়ছে? এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিশাল এই অর্জন মুখ থুবড়ে পড়ছে উচ্চশিক্ষার ভর্তি পরীক্ষায়। কাগজে কলমে অর্জন বিশাল হলেও এই ফলাফল শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে সামান্যই, এমন মত শিক্ষাবিদ ও গবেষকদের। সজল দাসের রিপোর্ট। পাশের হার 93.58%, জিপিএ 5 1,83,340, যা গত বছরের তুলনায় প্রায় 53,000 বেশি। পরিসংখ্যান বলছে বোর্ড পরীক্ষার ফলাফলের প্রায় সব সূচকই প্রতি বছর ঊর্ধ্বমুখী। এসএসসি ও এইচএসসি পরীক্ষার এই ইতিবাচক ফলাফল মুখ থুবড়ে পড়ে উচ্চশিক্ষার ভর্তি পরীক্ষায়। বুয়েট, মেডিকেল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রেই পাশের হার নগণ্য। এসব ভর্তি পরীক্ষায় গড়ে পাশ করেছে 10 থেকে 30% শিক্ষার্থী।
শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, শিক্ষার্থী সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেক বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা পাশ করছে, 94% পরীক্ষা পাশ করছে। এটা একটা মানদণ্ড, নিশ্চয়ই এটা অস্বীকার করা যাবে না, কিন্তু এটাতে কতটা মান সম্পন্ন হচ্ছে শিক্ষাটা। জিপিএ 5 দিয়ে আমরা তাদেরকে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে পাশ করাচ্ছি, কিন্তু আমরা শিক্ষার গুণগত মানের দিকে নজর দিচ্ছি না। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন সম্ভব না হলে অবস্থার পরিবর্তন সম্ভব নয় বলেও মত তাদের। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা, অসংখ্য শিক্ষার্থী পাস নম্বর পেতে ব্যর্থ হয় এবং শিক্ষার্থীরা। বিএনপির সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে বিএনপি আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ঠাকুরগাঁওয়ের সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠ থেকে ফিরবে না নেতাকর্মীরা। এছাড়া ঢাকা, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, মেহেরপুর এবং লক্ষ্মীপুরেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করেছে দলটি। তৌহিদ শান্তর প্রতিবেদন। দুপুর 2টার পর থেকেই এই সংঘর্ষ শুরু হয়। সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশ শুরুর আগেই শহরের জেসি রোড এবং বিএ কলেজ রোড এলাকায় সংঘর্ষ বেঁধে যায় আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে চলে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহতও হয় বেশ কয়েকজন। একই দাবিতে ঠাকুরগাঁওয়ের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনের মাঠ ছাড়বে না দলের কর্মীরা। যতদিন পর্যন্ত না আমরা এই সরকারকে সরাতে পারছি, যতদিন পর্যন্ত না দেশের বেগম খালেদা জিয়ার মুক্তি আনতে পারছি, তাকে বিদেশে পাঠাতে পারছি, যতদিন পর্যন্ত না আমাদের নির্বাচিত নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ঢাকা জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, জেলার কোনো খোলা প্রাঙ্গণে সমাবেশের অনুমতি দেয়া হয়নি তাদের। বলেন, এবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছোট পরিসরের সমাবেশ করলেও আগামীতে কোনো অনুমতির অপেক্ষা করবেন না তারা। জনগণের ভোটের অধিকার, নাগরিকগত অধিকার জনগণের হাতে পৌঁছে দেব। যার যার এলাকায় শেষে থাকতে হবে, যার যার এলাকায় শেষে সেখানে আন্দোলন করতে হবে। এছাড়া খাগড়াছড়ির সমাবেশেও বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিশোরগঞ্জ, মেহেরপুর এবং লক্ষ্মীপুরেও সমাবেশ করেছে বিএনপি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপতির সংলাপে বিএনপির আনুষ্ঠানিকভাবে যোগ না দেওয়ার সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য খারাপ খবর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। সংলাপে না আসলেও বিএনপি পানি ঘোলা করে নির্বাচনে আসবে, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে আসবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনে আসার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। বৈঠকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি আনুষ্ঠানিকভাবে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে যোগ দিচ্ছে না, এটা দেশের গণতন্ত্রের জন্য খারাপ খবর। গাধা পানি ঘোলাও করে আসে, ঘোলাও করে পানি খায়। বিএনপিও পানি ঘোলা করে শেষ পর্যন্ত নির্বাচনে আসবে, তবে তাদের নির্বাচনে আসার উদ্দেশ্য নির্বাচন করানো। দেশের 23তম প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারকদের মধ্যে অন্যতম। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধান বিচারপতি নিয়োগের নথিতে সই করেছেন। সূত্র বলছে, আজ নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। 2009 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারক হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট হাসান ফয়েজ সিদ্দিকী। আপিল বিভাগে তিনি নিয়োগ পান 2013 সালে। জুডিশিয়াল সার্ভিস কমিশনে 2015 সাল থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এবার করোনা প্রসঙ্গ। বিশ্বে টানা তৃতীয় দিনের মতো রেকর্ড গড়ল করোনা ভাইরাসের সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা। একদিনে 18,07,000-এর বেশি আক্রান্ত এবং
6,397 জনের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। এ নিয়ে বিশ্ব মোট শনাক্তের সংখ্যা 28,67,00,000 ছাড়ালো। আর মোট প্রাণহানি ছাড়ালো 54,45,000। 24 ঘন্টায় আবার সর্বোচ্চ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে 5,28,000-এর বেশি আক্রান্ত এবং 1,290 জনের প্রাণহানি হয়েছে দেশটিতে। তবে আবার শাটডাউনের পথে হাঁটতে নারাজ দেশটির নিউ ইয়র্ক শহরের মেয়র। যুক্তরাজ্য, ইতালি, স্পেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশেও পুনরায় রেকর্ড সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে করোনার বর্তমান ঢেউ মোকাবেলায় দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার লোকদের জন্য চতুর্থ ডোজ করোনার টিকার অনুমোদন দিয়েছে ইসরায়েল। এদিকে দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 5 শতাধিক মানুষ, মারা গেছেন 7 জন। বিশ্লেষকরা বলছেন নতুন বছরের শুরুতেই আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। আর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 1 জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আবারও ওয়ার্ড ভিত্তিক গণটিকা কার্যক্রম শুরু হবে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বছরের শেষ লগ্নে বিশ্বজুড়ে আবারও করোনার ভয়াল থাবা। একদিনে 15,81,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে বিশ্বজুড়ে। প্রাণ হারিয়েছেন প্রায় 7,000। পিছিয়ে নেই বাংলাদেশও। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন 509 জন, আর মারা যাওয়ার সংখ্যা 7। বিশেষজ্ঞরা বলছেন জানুয়ারি মাস থেকে আক্রান্ত হার আরও বাড়তে থাকবে। মার্চ এপ্রিলে পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা আছে। এটি মনে হয় যে আগামী সপ্তাহের মধ্যে আরো দ্রুত এটার সংক্রমণ বাড়ার আশঙ্কা আছে। জানুয়ারি থেকে তো আমরা বাড়তি প্রবণতা দেখছি, যদি অব্যাহত থাকে তাহলে তো ফেব্রুয়ারি, মার্চ এগুলোতে আরো বেশি বাড়ার একটা আশঙ্কা থাকে। এমন বাস্তবতা জানুয়ারি থেকে মার্চের 1 তারিখ পর্যন্ত আবারও দেশে গণটিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের 6,500 ইউনিয়নে এই টিকা দেওয়া হবে। হ্যাঁ, এটা শুরু করতে যাচ্ছি তো। লক্ষ্যমাত্রা আমাদের একটা ইউনিয়নে 24টা করে কেন্দ্র, হিসাব করলে 1,10,000 আমাদের সাব ব্লকের কেন্দ্র আছে। সেভাবে আমরা প্রায় 3 কোটির উপরে। এখন পর্যন্ত 2 ডোজ টিকা নিয়েছেন দেশে প্রায় 5,11,00,000-এর বেশি মানুষ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সংবাদ একটি বিরতি নিচ্ছে, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সকলের সংবাদ। ডিটেইল এরিয়া প্ল্যান চূড়ান্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বৃহস্পতিবার কথা জানান। তবে এটা কার্যকরের জন্য আরও সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, চূড়ান্ত করা হলেও এটি নিয়ে এখনও যেসব সুপারিশ আছে সেগুলো নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর কাজ শুরু হবে। ঢাকায় 5 থেকে 6 তলার বেশি ভবন তৈরি করা যাবে না, রিহ্যাবের এমন আপত্তি অযৌক্তিক। এটার সাথে নতুন ড্যাপের কোনো মিল নেই। নতুন ড্যাপে 5টি রিজিওনাল জোনে ভাগ করা হবে। প্রত্যেক জোনে একটি করে পার্ক থাকবে বলে জানান মন্ত্রী। এখানে কোনো পক্ষদ্বয়ের ক্ষতি করার জন্য ডিটেইল এরিয়া প্ল্যান পাস করা হচ্ছে না। সকল পক্ষদ্বয়, দেশের বসবাসরত সকল শ্রেণী পেশার মানুষ যাতে নাকি নির্বিঘ্নে সম্ভাব্যভাবে যত রকম যে সমস্ত সীমাবদ্ধতা আছে এর মধ্যে দিয়ে তাদেরকে আরও সীমাবদ্ধতার মধ্যে যতটুকু সুযোগ দেওয়া যায় সর্বোচ্চটুকু বিবেচনায় রাখা হয়েছে এবং রেখে এখানে সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে হোল স্টেক বোনাফাইড ইন্টেনশনে এই কাজটা করা হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণায় মুখরিত। দাঁড়ে দাঁড়ে ভোট চেয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে মেয়র পদপ্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাতি মার্কা প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। দিলীপ কুমার মণ্ডলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী 16 জানুয়ারি হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে নির্বাচনের মাঠ। বৃহস্পতিবার সকাল 10টায় সিদ্ধিরগঞ্জে জালকুড়ি 9 নং ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার গণসংযোগ করেন 17 ও 18 নং ওয়ার্ড নিতাইগঞ্জ এলাকায়।
নির্বাচিত হলে স্কুল কলেজ নির্মাণ সহ শীতলক্ষ্যা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন ডাক্তার সেলিনা হায়াত আইভী। আমি আমার ইমান আমলের সহিত আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চালানোর চেষ্টা করেছি, মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমি চাই যে আমাকে আরো আগামী 5 বছরের সুযোগ দেয় জনগণ। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। যেখানে আচরণবিধির লঙ্ঘন হবে সেখানে নির্বাচন কমিশনের দায়িত্ব এটাকে প্রতিহত করা, নতুবা আচরণবিধির লঙ্ঘন হতেই থাকবে। এই জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার সহিত কাজ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর যোগ্য প্রার্থীকে ভোট দেবেন বলছেন নারায়ণগঞ্জবাসী। যিনি নারায়ণগঞ্জ সিটির উন্নয়ন করবে, জনবান্ধব একজন মেয়র হবেন, ওনাকে মেয়র হিসাবে চাচ্ছি। যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে এবং ভবিষ্যতে যারা আমাদের উন্নয়ন করবে ওইরকম প্রার্থী চাই আমরা। রাজধানীর পাশের এই সিটির নির্বাচনকালীন সময় ও ফলাফলের উপর চোখ রাখছে প্রধান রাজনৈতিক দলগুলো সহ সবাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দখল দূষণে অস্তিত্ব সংকটে নেত্রকোনার মগরা নদী। স্থানীয়রা বলছেন দখলদারদের উচ্ছেদ বারবার দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। নদী রক্ষায় দ্রুত অভিযানের দাবি জানিয়েছে এলাকাবাসী। প্রশাসনের পক্ষ থেকেও মিলেছে পুরনো সেই আশ্বাস। নেত্রকোনা প্রতিনিধি সোহান আহমেদ কাকনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। একটা সময় পুরো যৌবন ছিল উত্তাল ভরা ঢেউ। নদীর বুক চিরে বয়ে চলত ছোট বড় নৌকা আর লঞ্চ। নেত্রকোনার মগরা এখন মরা নদী। এক সময়ে প্রমত্তা এই নদী আজ মৃতপ্রায়। দখল তো হচ্ছে বটেই, সেই সাথে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। তাই সৌন্দর্য হারিয়ে অস্তিত্ব সংকটে মগরা নদী। অনেক ময়লা পানি এবং ড্রেনের আবর্জনা যা আছে সম্পূর্ণ করে নদী একবারে খারাপ হয়ে গেছে। নদীর পারে অনেকগুলা লোক বড় বড় যারা তারা বাসাবাড়ি করে ফিলার করে দোকানপাট করতেছে। দখলদারদের উচ্ছেদ করতে বারবার দাবি জানানো হলেও ফলাফল শূন্য। স্থানীয়দের অভিযোগ, মাঝে মাঝে লোক দেখানো অভিযান শুরু হলেও প্রভাবশালীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। গত 3 বছর ধরে উচ্ছেদ অভিযান শুরু হয়, আবার উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থাপনা ওঠার প্রেক্ষিতে সেই ক্ষেত্রে নদীটা সংকুচিত হয়েছে। সেই সংকুচিতর হাত থেকে রক্ষা করার জন্য সেটাকে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং একটি পরিকল্পনা রয়েছে যা মাননীয় জেলা প্রশাসক মহোদয় সেটা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পত্র দিয়েছেন। এই যখন পরিস্থিতি, তখন আবারও উচ্ছেদ অভিযান চালানোর কথা ভাবছেন স্থানীয় প্রশাসন। এখন যে স্বাভাবিক অবস্থা রয়েছে, এটা যদি ধারাবাহিকভাবে আর কয়েক মাস থাকে, আমরা পর্যায়ক্রমে এই অবৈধ উচ্ছেদ যারা দখলদার রয়েছে সেগুলো উচ্ছেদের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব এবং সেই জন্য আমাদের বাজেটও রয়েছে। আমরা আশা করছি অবৈধ স্থাপনার সময় পরিপূর্ণভাবে উচ্ছেদ করে নদীর প্রবাহটা ঠিক রাখা, দূষণ থেকে প্রতিরোধ করা এবং নদীর দখল থেকে যেন আমরা মুক্ত রাখতে পারি সেই বিষয়ে সরকারের নির্দেশনা আছে, ভূমি মন্ত্রণালয়ের পরিষ্কার নির্দেশনা আছে। 2019 সালে 316টি অবৈধ স্থাপনার তালিকা তৈরি করে উচ্ছেদ অভিযান শুরু হলেও থামেনি দখলদারদের অপতৎপরতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডায়াবেটিক রোগীদের হাত পায়ের আঙ্গুল কাটতে এখন আর ঢাকায় যেতে হয় না। হচ্ছে আধুনিক মানের কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালে। মাত্র 10 জন রোগী নিয়ে শুরু করা ওই হাসপাতালে এখন নিবন্ধিত রোগী আছে 90,000। দরিদ্র রোগীরা বিনামূল্যে ইনসুলিন ও চিকিৎসা সেবা পাচ্ছেন সেখান থেকে। মেডিকেল কলেজে রূপান্তর করার মতো বড় স্বপ্ন দেখছেন হাসপাতালের পরিচালকরা। জাহিদুজ্জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 1992 সালে ছোট্ট পরিসরে শুরু করা মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল এখন আধুনিক হাসপাতালে রূপ নিয়েছে। সরকারি কোনো সহায়তা ছাড়াই হাসপাতালটি 60 বেডে উন্নীত হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পাশে 4.5 বিঘা জায়গার উপর দোতলা ভবনের এই হাসপাতাল কুষ্টিয়া সহ আশপাশের জেলার ডায়াবেটিস রোগীদের ভরসা স্থল। অন্য জায়গায় যেই টেস্টটা যেই পরিমাণ টাকাটা লাগে এখানে তত পরিমাণ লাগে না। এখানে এসে সবসময় দেখাতে পারি আমরা, ঢাকা বাডেমে যাওয়া লাগে না। গরিব দুস্থ তাদের তো টাকা পয়সা নাই, তারা যদি একটু বিনা পয়সা চিকিৎসা হয়ে বেঁচে থাকতে পারে তাহলে তো অনেক ভালো। এর আধুনিক মানের বিশাল ল্যাবের ঘন্টায় 650 টেস্ট করার সক্ষমতা রয়েছে। ডায়াবেটিস চিকিৎসা ছাড়াও এখানে ডেন্টাল ইউনিট, নিউট্রিশন বিভাগ এবং জন্মগত বাঁকা মুগুর পায়ের অপারেশনের ব্যবস্থা আছে। আমাদের হসপিটালের ইনডোরে মানে হসপিটাল সাইডে আমাদের কিছু ডায়াবেটিক ফুটের পেশেন্ট আসে, যেগুলো আমাদের এই অত্র 2-1 জেলার ভিতরে কোনো চিকিৎসা হয় না।
শুধু আমাদের এই বারডেমের শাখা, আমাদের এই ডায়াবেটিক্স হসপিটাল, এখানে আমাদের ডায়াবেটিক্স ফুডের চিকিৎসাগুলো হয়। দিনে দিনে পরিসর বাড়ছে কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালে। এটিকে বারডেমের মতো বড় করতে চান এর পরিচালকরা। আমাদের রেগুলার 300-350 রোগী হতো, তো করোনার জন্য রোগীর ইয়েটা কমছে, প্রকোপ কমছে, তো আস্তে আস্তে আবার প্রায় 200-র কাছাকাছি এখন হচ্ছে। এই ডায়াবেটিক হসপিটালের মাধ্যমে আমরা একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করব, একটা নার্সেস ট্রেনিং সেন্টার করব, একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং সেন্টার করব। যদি আমরা এইভাবে করতে পারি তবে আমার মনে হয় জনগণের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন হবে। চিকিৎসা ছাড়াও ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছে এই হাসপাতাল। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। সংবাদে আরেকটি বিরতি নিচ্ছে, সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণ পর। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে 6 জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় কুলগাম এবং অন্তনাগে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে, এমন সংবাদ প্রকাশ করেছে এনডিটিভি। নিহতদের সন্ত্রাসী বলে দাবি করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। জানানো হয় নিহতরা পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের সদস্য। এদিকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে কাশ্মীর পুলিশ। জানিয়েছে নিহত 6 জনের মধ্যে 4 জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে 2 জন পাকিস্তানি এবং 2 জন স্থানীয় সন্ত্রাসী। ইংরেজি নববর্ষের আগে বড় সড় নাশকতার পরিকল্পনা ছিল ধারণা তাদের। নববর্ষের আগে ব্রাজিলের রিও ডি জেনেরিওর ঐতিহাসিক সমুদ্র সৈকতে বুধবার সাগরের দেবী ইয়েমাঞ্জার প্রতি শ্রদ্ধা জানালেন শত শত স্থানীয় বাসিন্দা। প্রতি বছরই বিশেষ আয়োজনের মাধ্যমে নিজেদের দেবীর প্রার্থনা করেন ব্রাজিলের উম্বান্ডা ধর্মের অনুসারীরা। আর দেশের বর্তমান পরিস্থিতির কারণে এবারের প্রার্থনার আয়োজন ছিল নজর কাড়ার মতো। রয়টার্সের তথ্য ও চিত্রে নিবিড় আমিনের টেস্ট রিপোর্ট। ইয়েমাঞ্জাকে আফ্রিকা ব্রাজিলের সাগর দেবী হিসেবে বিশ্বাস করেন ব্রাজিলের উম্বাডা ধর্মের অনুসারীরা। প্রতি বছরই নিজেদের এই দেবীর প্রার্থনার জন্য করা হয় বিশেষ আয়োজন, যার ব্যতিক্রম ছিল না এবারও। বুধবার রিও ডি জেনেরিওর কোপাকাবানা সমুদ্র সৈকতে দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেল শত শত উপাসকদের ভিড়। প্রতি বছরই ইয়েমাঞ্জার আদলে সাদা পোশাক পরিধান করে সৈকতে তার মূর্তির চারপাশে নেচে গেয়ে উদযাপন করেন উম্বাডার অনুসারীরা। সমুদ্র দেবীর জন্য উপহার হিসেবে ফুল, চিঠি, অ্যালকোহলযুক্ত পানীয় এবং রূপচর্চার সামগ্রী উৎসর্গ করেন তারা। বিশ্বাস করা হয় এসবের বিনিময়ে তাদের আশীর্বাদ করবেন দেবী। আগামী বছরের জন্য আমি শান্তি প্রার্থনা করছি। নতুন যে রোগ বিশ্বে ছড়িয়ে পড়েছে তা থেকে পরিত্রাণ চাইছি। সেই সাথে প্রত্যেকের হৃদয়ে যেন মানবতা জেগে ওঠে সেই কামনাও করছি। সুস্বাস্থ্য, চাকরি এবং একটি ভালো সরকার ব্যবস্থা প্রয়োজন আমাদের। দেবীর প্রতি উৎসর্গ করা জিনিসগুলো সমুদ্রে রেখে প্রার্থনার অংশ হিসেবে আটলান্টিক উপকূল থেকে পাঠান স্থানীয়রা। সবার জন্য অনেক শান্তি, স্বাস্থ্য এবং সম্প্রীতি, বিশ্বের আলো, বিশ্বাস আর প্রত্যেকের জন্য প্রচুর ভালোবাসা প্রয়োজন আমাদের। শত শত বছর আগে আফ্রিকান কৃতদাসদের মাধ্যমে ব্রাজিলে প্রবেশ করেছিল ইয়েমাঞ্জা প্রার্থনার এই ঐতিহ্য। নিবিড় আমিন, নিউজ 24। সংবাদে আরো একটি বিরতি নিচ্ছে, সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণ পর। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবার ক্লেমেন্ট খেলার সংবাদ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দিল বসুন্ধরা গ্রুপ। রাজধানী বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বৃহস্পতিবার এই সংবর্ধনা দেয়া হয়। এ সময় অনুষ্ঠানে আগত বক্তারা দেশের ফুটবলের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার গুরুত্বের কথা তুলে ধরেন। এদিকে নারী ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে পাশে থাকার কথা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোভান আনভির। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বিপদের কারণ হতে পারে এবং গোলটা
দিন কয়েক আগেই দেশের নারী ফুটবলের সাফল্যের গল্পে যুক্ত হয়েছে নতুন সংযোজন। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সারা দেশকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন তহুরা আখিরা। 80 মিনিটে অদম্য আর দুরন্ত সেই দলটাকে সংবর্ধনা দিল দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী ও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম বড় পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ। দলের প্রতিটি সদস্যকে দেয়া হয়েছে সম্মাননা ও আর্থিক পুরস্কার। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে নারীদের অংশগ্রহণ বিশ্ব দরবারে বাংলাদেশকে দিচ্ছে বাড়তি মর্যাদা। আর ফুটবলকে এগিয়ে নিতে বিশ্ব ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এই খেলায় প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এমনটাই জানান অনুষ্ঠানে আসা বক্তারা। আপনারা আবারও বুঝিয়ে দিয়েছেন এদেশ ফুটবলে একদিন তার হারানো গৌরব পুনরুদ্ধার করবে এবং বিশ্বের মানচিত্রে আমরা ফুটবল দিয়ে এদেশকে উঁচু করে দাঁড়াতে পারবো। কোনো দেশের ফুটবলই গভর্নমেন্টের টাকা ছাড়া চলে না, এক্সেপ্ট বাংলাদেশ। এইভাবে ফুটবল হয়, কিন্তু ভালো কিছু হয় না। নানান প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এগিয়ে যাবে দেশের নারী ফুটবল, এমন প্রত্যাশার কথা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির। সেই সঙ্গে দেশের নারী ফুটবলের উন্নয়নে বসুন্ধরা গ্রুপ সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি। লাখ টাকা আর হাজার টাকা দিয়ে টিম চ্যাম্পিয়ন হওয়া যায় না। এখন টিম চ্যাম্পিয়নের জন্য 20 টাকা দরকার, বড় বড় স্পন্সরশিপ দরকার। এবং আমি আমার বসুন্ধরা গ্রুপ থেকে ঘোষণা দিচ্ছি, আমি বাংলাদেশ উইমেন টিমের পাশে দাঁড়াবো। আমাদের দেশে জন্ম দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সবচেয়ে গ্রেটেস্ট লিডারশিপ দিয়ে গেছে আমাদের এখন যে কারেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। ওনার ইন্সপিরেশন যদি না আমরা পেতাম, আমরা স্পোর্টসে আসতাম না। আমরা 12 বছর আগে কিন্তু স্পোর্টসে অ্যাক্টিভ ছিলাম না। উনি একদিন আমাদের দেখে বললো তুমি স্পোর্টসে আসো। উনি আসার পরে কিন্তু আমরা একটার পরে একটা টিমে আসছি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ক্রীড়া বিশ্লেষক ইকরামুজ্জামান সহ আরো অনেকে। সংবর্ধনা অনুষ্ঠানে সাফ জয়ী দলের প্রতিটি সদস্যকে 1 লক্ষ করে টাকা ও ক্রেস্ট প্রদান করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বুধবার প্রকাশিত আইসিসির সবশেষ টেস্ট র্যাঙ্কিং 39 বছর বয়সী ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন বক্সিং ডে টেস্টে 4 উইকেটে নিয়ে উঠে এসেছে বোলারদের র্যাঙ্কিংয়ের 5 নম্বরে। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। 2-এ রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, শাহিন আফ্রিদি রয়েছেন বোলারদের তালিকার 3-এ। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে টিম সাউদি ও জেমস অ্যান্ডারসন। বেন স্টোকসকে অলরাউন্ডার তালিকায় পেছনে ফেলে মিচেল স্টার্ক উঠে এসেছেন তালিকার 5 নম্বরে। 2015 সালের পর প্রথমবার ব্যাটারের 4-এ নেমে এসেছে স্টিভেন স্মিথ। শীর্ষে রয়েছেন অজি ক্রিকেটার লাবুশানে, 2-এ জো রুট, 3-এ কেন উইলিয়ামসন ও 5-এ রোহিত শর্মা। অলরাউন্ডারের তালিকায় 2-এ রয়েছেন অশ্বিন ও 3-এ জাদেজা। আর টেবিলের 4 নম্বর জায়গাটা ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। চলতি অ্যাশেজ সিরিজে টানা 3 ম্যাচ হেরে খারাপ সময় পার করছে ইংল্যান্ড। এবার জো রুটের দল মাঠের বাইরেও পেল এক দুঃসংবাদ। চতুর্থ ম্যাচে তারা পাচ্ছেন না হেড কোচকে। নতুন বছরে ইংল্যান্ডের প্রথম ও সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ড দলের সাথে থাকতে পারবেন না কোচ ক্রিস সিলভারউড। করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারের সদস্যদের কাছাকাছি সংস্পর্শে যাওয়ায় সিলভারউডকে 10 দিনের বাধ্যতামূলক আইসোলেশনে পাঠানো হয়েছে। সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে আগামী 5 জানুয়ারি থেকে। এখন এই পর্যন্ত আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv। সবাইকে ধন্যবাদ।